তুই বুঝতে পারছিস কতটা ডিটেলে তোকে 11 কেমিস্ট্রি শেখানো হবে। তোরা অনেকটা সময় লকডাউনের মধ্যে কাটিয়েছিস, অন্তত একবার বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আমি জানি মাধ্যমিক শেষ করে তোরা ক্লাস 11 এর দিকে অগ্রসর হয়ে গেছিস এবং তোরা ক্লাস 11 সায়েন্স শুরু করার জন্য ভীষণ এক্সাইটেড। তোরা প্রথমে আমাকে বারবার বলেছিলি দাদা 11 এর কেমিস্ট্রি ব্যাচ লঞ্চ করে দাও, তাড়াতাড়ি লঞ্চ করে দাও। লঞ্চ করে দিয়েছিলাম। তারপরে সেই ব্যাচের মধ্যে এন্টার করার পর তোরা বারবার জিজ্ঞাসা করছিস দাদা কবে ক্লাস শুরু হবে। এই এক্সাইটমেন্টটা খুব ভালো। তোদেরকে প্রথমেই বলি ক্লাস শুরু হচ্ছে মার্চের 6 তারিখ থেকে। বাট একটা কথা খুব মন দিয়ে শুনে নে, প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়ে এই একই এক্সাইটমেন্ট নিয়ে ক্লাস 11 শুরু করে। তারা ভাবে ক্লাস 10 লেভেলে তারা যেভাবে কাঁপিয়ে এসেছে 11 লেভেলে তারা সেইভাবেই কাঁপাবে। কিছু জন সত্যিই ফাঁকি মারে, বাট বেশিরভাগ জন বেসিকের জন্য 11 এ আটকে যায়। দাদা বেসিকের জন্য মানে তাদের যে ভিতটা থাকে সেটা একদম নড়বড়ে থাকে ভাই, তার ফলে তার উপরে তারা হায়ার জিনিসপত্র নিতেই পারে না। এবং এইটাই বিগত 2-3 বছর ধরে বেশি দেখতে পাচ্ছি আমি। তার কারণটা কি জানিস? তোরা অনেকটা সময় লকডাউনের মধ্যে কাটিয়েছিস এবং সেই বিষয়টার জন্যই হয়তো 11 সায়েন্সের বেশ কিছু জায়গায় এখনকার ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে। বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের পাশে এই বিষয়টা নিয়ে হয়তো কেউ এখনো পর্যন্ত দাঁড়ায়নি, কিন্তু আমি তোদেরকে সবসময় বলি এমন জিনিসপত্র আমি তোদেরকে দেবো যেটা দিয়ে তোরা অনেক বেশি এনরিচ হবি। বাংলা মিডিয়াম এখন থেকে এগোবে ভাই। সেই জন্যই দেখ আমি ইউটিউবে নিয়ে চলে এসেছি বেসিক রিভিশন সিরিজ, যেখানে ক্লাস 11 কেমিস্ট্রি শুরু করার সময় যে জিনিসগুলো তোকে আমি পড়াবো সেই প্রত্যেকটা পড়ার জন্য যা যা বেসিক কনসেপ্ট লাগে, সেটা ক্লাস 7 এর হতে পারে, 8 এর হতে পারে, 9 এর হতে পারে, 10 এর হতে পারে, সমস্ত জিনিস আমি তোকে আজকে শেখাবো। আমরা ক্লাস 11 কেমিস্ট্রি শুরু করব পরমাণুর গঠন দিয়ে। আমি বারবার করে বলেছি ওই চ্যাপ্টারটাকে যখন তুই পড়তে শুরু করবি, যখন আমাদের ডেমো ক্লাসটা ইউটিউবে সবার জন্য আসবে, প্রথম ক্লাসটা দেখেই তুই কেমিস্ট্রির প্রেমে পড়ে যাবি। কিন্তু সেই দিনটার জন্য, সেই দিনটাকে ভালো করার জন্য আজকে থেকে বেসিক রিভিশনস গুলোকে একদম প্রপারলি কর। যে যতটা জানিস কিচ্ছু ম্যাটার করে না, পুরো ক্লাসটাকে খুব মন দিয়ে কর। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা এতদিন আমাকে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাতে চিনতিস, জানতিস, শুনতিস। এবার থেকে তোদের সব ভিডিও এই 11-12 এর চ্যানেলেই আসবে। চলো আর বেশি দেরি না করে ডিরেক্ট আমরা শুরু করি অণু-পরমাণু ধারণা দিয়ে। কি বলবি দাদা অণু-পরমাণু ধারণা তো আমরা জানি, একদম গোড়া থেকে শেখাবো বলেছি তো। যেটা বলছি চুপচাপ আমার কথা মন দিয়ে শোন। যেটা বলছি তোরা আমাকে 10 লেভেলে ব্লাইন্ডলি ফলো করেছিস, এখানেও ব্লাইন্ডলি ফলো কর। পুরো 11 কাঁপাবো, 12 কাঁপাবো। এইচএস যখন দিয়ে বেরোবি অন্তত একবার বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। চল প্রথমেই বলবো দাদা এই অণু আর পরমাণু কনসেপ্টটা আমার ক্লিয়ার আছে। আচ্ছা তুই চিন্তা করে দেখ, আমি তোকে নতুন করে একটু বলি। তোর চারপাশে যা যা রয়েছে, যেটা যেটা তুই দেখছিস, তুই যদি সেটাকে ভাঙতে থাকিস, তাহলে একটা সময় পর গিয়ে তুই এমন একটা জিনিসে উপনীত হবি, তুই এমন একটা জিনিস পাবি যেটাকে তুই আর ভাঙতে পারবি না। এবং ওই জিনিসটাকেই তোরা প্রত্যেকে জানিস আমরা পরমাণু বলে থাকি। এবং তোরা নিশ্চয়ই সবাই এখনো পর্যন্ত জেনে গেছিস যে এই পরমাণুগুলোই যদি পরপর যুক্ত হয়ে থাকে তখন তারা একটা নতুন জিনিস তৈরি করে যেটাকে আমরা অণু বলি। তার মানে দাদা পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ এবং পরমাণুগুলোকে যদি পরপর জোড়া হয় তখন যেটা তৈরি হয় সেটাকে আমরা অণু বলি। এই পরমাণুগুলোকে অ্যাকচুয়ালি অ্যাটম বলা হয় আর অণুটাকে অ্যাকচুয়ালি মলিকিউল বলা হয়। তার মানে তুই এখন এইটুকুনি জিনিস জানার পরে নিশ্চয়ই আমাকে উত্তর দিতে পারবি যে আমি তো তোকে বললাম অক্সিজেন আছে আর অক্সিজেন আছে। অনেকে বুঝিস না এই অক্সিজেন আর এই অক্সিজেনের মধ্যে তফাৎটা কোথায়। দেখ ভাই এই অক্সিজেনটাকে কি তুই আর ভাঙতে পারবি না। যদি এটাকে তুই আর ভাঙতে না পারিস তাহলে এটাকে আমরা কি বলবো বল? পরমাণু বলবো। আচ্ছা দাদা এই যে O2 রয়েছে এটাকে তো আমি ভাঙতে পারছি, এটাকে ভেঙে তো আমি দুখানা অক্সিজেন লিখতে পারছি। তার মানে এইটাকে ভাঙা সম্ভব। আমরা তো জেনে এলাম পরমাণুগুলো পরস্পর জুড়ে অণু তৈরি করে, তার মানে অণুটাকে ভাঙা সম্ভব। ভাঙলে আমরা পরমাণু পাই, তার মানে নিশ্চয়ই দাদা এই O2টাই কিন্তু আমার অণু। তোকে যদি কখনো বলি আমি অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এই গ্যাস যেগুলো তুই দেখছিস সেগুলো সব কিন্তু অণু। পরমাণু দিয়ে কখনো তুই গ্যাস দেখতে পাবি না ভাই। কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেই সব নিয়ে পরে আলোচনা হবে, কিন্তু পরমাণু দিয়ে কখনো গ্যাস হয় না। যখনই গ্যাস বলবো নাইট্রোজেন গ্যাস তাহলে N2 হবে, হাইড্রোজেন গ্যাস তার মানে H2 হবে, অক্সিজেন গ্যাস তার মানে O2 হবে। সব সময় অণু দিয়ে করবি ভাই। আচ্ছা তুই আমাকে তাহলে বলতো
এই যে O3 আমি লিখলাম সেটা একটা অণু না সেটা একটা পরমাণু? তোরা প্রত্যেকেই বলবি দাদা এই O3টাকে তো ভাঙা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা একটা অণু। আচ্ছা এই অণুটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কটা অক্সিজেন পরমাণু পাবো? তাহলে 3টে অক্সিজেন পরমাণু পাচ্ছি। এটা খুব ভালো ভাই। আচ্ছা এবার একটা বিষয় খেয়াল করতো, এই যে অণুটাকে তুই লিখেছিস এই অণুটার সঙ্গে এই অণুটার কি কোনো পার্থক্য আছে? তুই বলবি হ্যাঁ দাদা আছে। কি? এই অণুটাকে যখন আমরা ভেঙেছি তখন আমরা 3টেই অক্সিজেন পরমাণু পেয়েছি, জানো তো দাদা। কিন্তু এই অণুটাকে যখন আমরা ভাঙবো আমরা 2টো হাইড্রোজেন পাবো, একটা অক্সিজেন পাবো। তার মানে এখানে যে পরমাণুগুলো আমরা পাচ্ছি সেই প্রত্যেকটা পরমাণু সেম, বাট এখানে যে পরমাণুগুলো আমরা পাচ্ছি সেই পরমাণুগুলো কিন্তু ডিফারেন্ট। এখান থেকেই অণুর মধ্যে আবার 2টো ভাগ চলে আসে। একটা অণুকে আমরা বলে থাকি মৌলিক অণু। খুব ভালো করে এগুলো খাতার মধ্যে লিখে রাখবি ভাই, খুব বেসিক জিনিস এগুলো, প্রত্যেকটা পদক্ষেপে তোর লাগবে। একটা অণুকে আমরা বলি মৌলিক অণু, আরেকটা অণুকে আমরা বলে থাকি যৌগিক অণু। দাদা মৌলিক অণু মানে কিন্তু আমি এবার কিছুটা বুঝতে পেরে গেছি। মানে ধরো N2, যেমন ধরো O2, যেমন ধরো H2, মানে এই যে অণুগুলো রয়েছে যারা একই রকমের পরমাণু দিয়ে তৈরি, দেখো 2টো নাইট্রোজেন, 2টো অক্সিজেন, 2টো হাইড্রোজেন, মানে পরমাণুগুলো একদম সেম। এই অণুগুলোকে কি মৌলিক অণু বলে? বললাম একদম। আর দাদা যৌগিক অণু মানে যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, যেমন ধরো জল, এই যে অণুগুলো রয়েছে যেগুলোকে ভাঙলে ডিফারেন্ট ডিফারেন্ট পরমাণু পাওয়া যাচ্ছে। দাদা 2টো তো অক্সিজেন, আরে 2টো অক্সিজেন তো কি হচ্ছে, টোটালটা দেখ কার্বন আর অক্সিজেন, তার মানে এটা যৌগিক অণুর আন্ডারে পড়ছে। এখানে দেখ হাইড্রোজেন আর অক্সিজেন, তার মানে এটা যৌগিক অণুর আন্ডারে পড়ছে। এই পর্যন্ত গল্প আমি আশা করবো তোর কাছে পরিষ্কার। এইবার কি আছে, এইবার তোকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা অণুর মধ্যে কত কত কি কি পরমাণু রয়েছে। যেমন ধর তোকে যদি আমি বলি 5N2 রয়েছে, এবং তোকে আমি বললাম আচ্ছা তুই আমাকে বলতো এর মধ্যে নাইট্রোজেন অণু কতগুলো রয়েছে। তুই আমাকে বলবি দাদা নাইট্রোজেন অণু মানে পুরো N2টা। আমি বললাম হ্যাঁ। পুরো N2 এর সামনে 5 আমি দেখতে পাচ্ছি। আমি বললাম হ্যাঁ। তার মানে নাইট্রোজেন অণু দাদা 5খানা রয়েছে। আমি বললাম ভেরি গুড ভাই। আচ্ছা তুই আমাকে বলতো নাইট্রোজেন পরমাণু কতগুলো রয়েছে। তখন দেখবি অনেকের সমস্যা চলে আসে, এবং 10 লেভেলে এই সমস্যাগুলোর জন্য অনেকে ব্যালেন্স করতে পারতিস না। আমাকে প্রচুর ছেলে মেয়ে বলেছিলি, কিন্তু 10 লেভেলে তো আর বেসিক শেখানো সম্ভব হয় না মাধ্যমিকের সময়, তো এখন একটুখানি শিখে নে ভাই। দেখ এই যে N2 তোর কাছে 5খানা রয়েছে, তার মানে একটা N2, একটা N2, একটা N2, একটা N2, একটা N2, মোট 5খানা তোর কাছে N2 আছে। প্রত্যেকটা N2 এর মধ্যে 2টো 2টো করে N আছে, 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 2টো 2টো করে N আছে। তাহলে মোট কতগুলো N আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে টোটাল নাইট্রোজেন পরমাণু কতগুলো আছে? 10খানা আছে। একদম পরিষ্কার। যদি 5খানা অণু থাকে তাহলে 5খানা আমি N2 লিখলাম, প্রত্যেকটা N2 এর মধ্যে 2টো করে নাইট্রোজেন, তার মানে 5টার মধ্যে 10টা নাইট্রোজেন পরমাণু আছে। খুব পরিষ্কার। তাহলে এটাকে কি একবারে করা যায়? করা যায়। কিভাবে? এই যে N2 তুই দেখতে পাচ্ছিস তার সামনে যে 5 লেখা আছে, তুই এই 5 আর এই 2টাকে গুণ করতো, তাহলে কি চলে আসছে বল? 10। তাহলে তুই নাইট্রোজেন পরমাণুর যখন সংখ্যা বার করবি সামনেরটা আর নিচেরটাকে গুণ করে দিবি, তোর কাছে পরমাণুর সংখ্যা চলে আসছে। তোকে আরেকটা एग्जांपल দেখ। ধর আমি বললাম 3O2, তোকে ধর আমি এখানে বললাম অক্সিজেন অণু কতগুলো আছে। তুই বলবি দাদা অক্সিজেন অণুর সংখ্যা হচ্ছে 3। এগুলো কিন্তু ভীষণ দরকার ক্লাস 11 এ, এগুলো মারাত্মক বেসিক, এই জায়গাগুলো কেউ খেয়াল করে না, কিন্তু এগুলোর জন্য অনেক ছেলে মেয়ে কেমিস্ট্রি থেকে মুখটা ফিরিয়ে দেয়। আমি সেটা তোকে করতেই দেবো না, তুই কেমিস্ট্রিতে টপ করবি ভাই 11 এ। দেখ না উচ্চ মাধ্যমিকের রেজাল্টে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কেমিস্ট্রিতে রাখবো। আর অক্সিজেন পরমাণু দাদা কিসে আছে, কতগুলো আছে? আমি বললাম তোকে কি শিখিয়েছি বল, যে অণুর সংখ্যা তুই সামনেটা দেখে বার করতে পারছিস, পরমাণুর সংখ্যা বার করতে গেলে জাস্ট গুণ করবি, তাহলে হয়ে গেল 6টা। শেষ শেষ শেষ। এইবার এটা যৌগিক অণুর ক্ষেত্রে দেখে। ধরো আমি তোমাকে বললাম 5H2, তোকে আমি বলছি এই যে সামনের 5 যেটা রয়েছে সেটা হাইড্রোজেনটার সাথেও আছে, অক্সিজেনটার সাথেও আছে। এটা কিন্তু প্রত্যেকেরই পুরোটার জন্যই 5টা বসানো, শুধুমাত্র হাইড্রোজেনের জন্য নয়। তাহলে তোকে আমি প্রথমেই বলছি এর মধ্যে হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে। তুই বলবি দাদা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের তলায় তো 2 আছে আর সামনে 5 আছে, তার মানে 5 2 এ 10খানা পরমাণু আছে। ভেরি গুড। আচ্ছা অক্সিজেন পরমাণু কতগুলো আছে রে? দাদা অক্সিজেন পরমাণু যখন বার করব আমি দেখতে পাচ্ছি তলায় 1 রয়েছে, তাহলে সামনে 5 রয়েছে, তাহলে 5 into 1 দাদা 5 আছে, তার মানে অক্সিজেন পরমাণু 5টা রয়েছে। আমি বললাম ভেরি গুড ভাই, ভেরি গুড। এবার যে কোনো ব্যালেন্সের সময় পরমাণু সংখ্যা বার করতে বললে তুই ইজিলি করে দিবি।
তোর আর কোনো সমস্যা নেই এগুলোতে, একদম পরিষ্কার। চলো, তার মানে আমাদের যে বেসিক জায়গাগুলো লাগতো, মৌলিক অণু, যৌগিক অণু এবং কি কি ভাবে সেই অণুগুলো থেকে পরমাণু আমরা বার করতে পারি, আমাদের কাছে সব ক্লিয়ার, সব ক্লিয়ার। এবার আমরা নেক্সট যেটার মধ্যে যাবো সেটা হচ্ছে আয়নের ধারণা। আয়ন জিনিসটা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে অনেক কনফিউশন থাকে। প্রথমেই ধর কোনো একটা পরমাণু রয়েছে, আমি সাপোজ বললাম সোডিয়াম পরমাণু। এই সোডিয়াম পরমাণুটা যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তখন সেখান থেকে তৈরি হয় Na+। বা ধর ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তখন সেখান থেকে তৈরি হয় Cl-। তোরা প্রত্যেকেই হয়তো ছোটবেলা থেকে শুনেছিস যে এই যে Na+ আছে এটাকে আমরা বলে থাকি ক্যাটায়ন, এই যে Cl- থাকে এটাকে আমরা বলে থাকি অ্যানায়ন। এবং দেখবি আমরাও যখন 10 লেভেলে পড়াশোনা করিয়েছি তোকে, তখন আমরাও তোকে শিখিয়েছি ক্যা ফর ক্যাটায়ন, ক্যা ফর ক্যাথোড, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাটায়ন পজিটিভ, ও কারোর দিকে যাচ্ছে মানে সে নিজে নেগেটিভ, ওই জন্য ক্যাথোড নেগেটিভ। এই অনেক জিনিসপত্র তোকে আমি শিখিয়েছি ভাই, কিন্তু তুই এটা কি জানিস যে কেন ইলেকট্রন বেরিয়ে গেলে মাথার উপরে প্লাস বসাতে হয়? এই ছোট্ট কনসেপ্টটা কি তুই জানিস? তাহলে শোন একটু করে। ধর আমি তোকে বললাম সোডিয়াম আছে, তোরা প্রত্যেকেই জানিস সোডিয়ামের আমরা এখানটায় 11 বসিয়ে থাকি। আচ্ছা, এখানটায় যে সংখ্যাটা বসাই এটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটন নাম্বার, যেটাকে আমরা Z দিয়ে দিচ্ছি। তার মানে দাদা প্রোটন নাম্বারটা 11। আমি বললাম হ্যাঁ। মনে রাখ, প্রোটন নাম্বার যা হয় তোরা জানিস ইলেকট্রন নাম্বারও তাই হয়। তার মানে দাদা যদি প্রোটন সংখ্যা 11 হয় তো ইলেকট্রনের সংখ্যাও 11 হবে। আমি বললাম একদম ভাই। তার মানে দাদা আমরা তো জানি প্রোটন পজিটিভ হয়, ইলেকট্রন নেগেটিভ হয়, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি +11 আছে, -11 আছে, যে দুটো কেটে কুটে 0 আছে। এই জন্য এই সোডিয়াম পরমাণুটার মাথার উপর কোনো চার্জ নেই। বললাম একদম ভাই, একদম তুই পারফেক্ট ধরছিস। যেহেতু প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যাটা কোনো একটা পরমাণুতে সেম, সেই জন্য পরমাণু কোনো চার্জ থাকে না। কিন্তু দাদা যেই মাত্র তুমি এখান থেকে একটা ইলেকট্রনকে বার করে দিচ্ছ, সঙ্গে সঙ্গে যেটা তৈরি হবে, আমি বললাম এখনো মাথার উপরে কিচ্ছু লিখবি না, তুই নিজে এবার চিন্তা করে দেখ। এই যে সংখ্যাটা রয়েছে যেটাকে আমরা প্রোটন সংখ্যা বলছি, এই প্রোটন সংখ্যাটা কিন্তু ফিক্সড। প্রোটন সংখ্যা কোনো পরমাণুর কোনো দিনও চেঞ্জ হতে পারে না। যদি প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে পরমাণুটাই চেঞ্জ হয়ে যায়, কারণ প্রত্যেকটা পরমাণুর প্রোটন সংখ্যা ফিক্সড। ইলেকট্রন চেঞ্জ হতে পারে, প্রোটন কোনোদিন চেঞ্জ হবে না। তার মানে দাদা প্রোটন সংখ্যা আগেও ছিল 11, এখনো আছে 11। আমি বললাম হ্যাঁ। তাহলে ইলেকট্রন সংখ্যা আগে ছিল 11, জানো এখন একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এখন ইলেকট্রনের সংখ্যা হয়ে গেছে 10। আমি বললাম একদম হ্যাঁ। দাদা প্রোটন পজিটিভ মানে +11, দাদা ইলেকট্রন নেগেটিভ মানে -10, তাহলে দাদা +11 আর -10 করলে চলে আসে। আচ্ছা, এই জন্যই একটা ইলেকট্রন বেরিয়ে গেলে মাথার উপরে একটা প্লাস বসাতে বলতো, কারণ একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে 1 বেড়ে গেল। আমি বললাম একদম ভাই। এবং প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে 1 বেড়ে গেল বলেই পজিটিভ চার্জ একটা বেড়ে গেল, আর সেই একটা পজিটিভ চার্জ বৃদ্ধি বোঝানোর জন্যই আমরা মাথার উপরে প্লাস বসাতে বলি, দেখানোর জন্য যে ওভারঅল পরমাণুটা আর চার্জলেস নেই, ওখানে প্রোটন একটা বেড়ে গিয়ে গোটাটাকে পজিটিভ করে দিয়েছে। 10টা ইলেকট্রন 10টা প্রোটন দিয়ে নিউট্রালাইজ হয়েছে, কিন্তু এই একটা অতিরিক্ত প্রোটন একটা পজিটিভ চার্জ নিয়ে চলে এসেছে। এইটাই হচ্ছে কনসেপ্ট। দাদা অ্যানায়নের ক্ষেত্রে এগুলো হয় রে ভাই। ক্লোরিন, ধর আমি তোকে বললাম প্রোটন সংখ্যা তার 17, ইলেকট্রনের সংখ্যাও দাদা তাহলে 17 হবে। আমি বললাম হ্যাঁ। দাদা ধরো এই একটা ইলেকট্রন গ্রহণ করলো। আমি বললাম হ্যাঁ। তাহলে এই যেটা তৈরি করবে সেখানে প্রোটন সংখ্যাটা আগে যা ছিল এখনো তাই থাকবে। আমি বললাম হ্যাঁ। দাদা একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলে ইলেকট্রনের সংখ্যাটা 17 থেকে 18 হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ। দাদা তার মানে +17 আছে, দাদা তার মানে -18 আছে, দাদা তার মানে -1 আছে। আমি বললাম একদম। এই জন্যই ক্লোরিনের মাথার উপরে আমরা -1 বসাই, Cl- বসিয়ে সেটাকে ক্লোরাইড করি। বললাম একদম। আরেকটা বিষয় খেয়াল রাখিস ভাই, এখানে ধর এটাকে আমরা ক্লোরিন বলছি, কিন্তু যখনই এর মাথার উপরে মাইনাস চার্জ বসবে এটাকে কিন্তু আমরা বলবো ক্লোরাইড। এটাকে আমরা ফ্লুরিন বলছি, যখনই F- বসবে এটাকে বলবো ফ্লুরাইড। অক্সিজেনের ক্ষেত্রে এটাকে অক্সিজেন বলছি, কিন্তু যখনই 2- বসবে এটাকে বলবো অক্সাইড। দাদা এখানে 2- ওখানে মাইনাস, এমনি আর সবই তো নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের কত 2 আর 1,
ও কি চাইবে নিয়ন হতে? এই জন্যই তো একটা ইলেকট্রন ছাড়বে 2 8 হয়ে যাবে। আরে ক্লোরিনের কত 2 8 7, এই তো চাইবে আর্গন হতে, একটা ইলেকট্রন নিয়ে 2 8 8 হয়ে যাবে। সবই তো স্টেবিলিটির ব্যাপার ভাই, বুঝতে পারছিস? অক্সিজেন কেন নেবে? অক্সিজেন 8টা ইলেকট্রন, 10টা হতে চাইবে, যেন 2টো নেবে। ক্যালসিয়াম কেন 2টো ছাড়ে? 20টা ইলেকট্রন, 2টো ছাড়লেই 18 আর্গন হয়ে যাবে। পটাশিয়াম কেন একটা ছাড়ে? 19, একটা ছাড়লেই 18 আর্গন হয়ে যাবে। কনসেপ্ট কনসেপ্ট। এইভাবেই তোকে আমি 11 কেমিস্ট্রিও শেখাবো। যারা যারা এখনো 11 কেমিস্ট্রিতে অ্যাডমিশন নিসনি, নিচে দেখ আমাদের অ্যাপের লিংক দেওয়া রয়েছে, গিয়ে অ্যাডমিশন নিয়ে ফেল ভাই। কিছুদিনের মধ্যে একটা ডেমো ক্লাস আসবে এবং তুই বুঝতে পারছিস কতটা ডিটেলে তোকে 11 কেমিস্ট্রি শেখানো হবে। চল আমি একবার জাস্ট দেখে নেবো পারফেক্টলি রেকর্ড হচ্ছে কিনা। ওকে, সবকিছু ঠিক আছে। এবার চল একটুখানি মূলকের ধারণাটা দেখে নেওয়া যাক। তোরা প্রত্যেকেই এতক্ষণ ধরে আয়নের ব্যাপারে পড়ে এলি, তোরা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করেছিস, আয়ন সবসময় তৈরি হচ্ছে পরমাণু থেকেই। তার মানে দাদা, পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়ন তৈরি করছে? আমি বললাম একদম। পরমাণুর মাথার উপরে চার্জ বসে আয়ন তৈরি হচ্ছে? আমি বললাম একদম। তুই যদি কখনো দেখতে পাস পরমাণুর পরিবর্তে কোনো অণুর মাথার উপরে চার্জ বসছে, যেমন ধরে এই CO3 যেটা আমি লিখলাম, এটাকে তুই কোনো অংশ থেকেই পরমাণু বলতে পারিস না ভাই, এটা তো একটা আণবিক পদার্থ এবং তার মাথার উপরে রয়েছে চার্জ, তখন সেইটাকে আমরা নাম দিয়ে থাকি মূলক। মূলক পজিটিভও হতে পারে, মূলক নেগেটিভও হতে পারে, ইংরেজিতে র্যাডিক্যাল বলে এটাকে। এবার কয়েকটা মূলক তোদেরকে একটুখানি বলে দিই, মোটামুটি তোরা সবই জানিস। আরেকটা বিষয় তোদেরকে বলার আছে, এই মূলকের মাথার উপরে যে চার্জটা তুই দেখতে পাচ্ছিস সেটাই তার যোজ্যতা। মনে রাখবি, যোজ্যতা কোনোদিন নেগেটিভ হতে পারে না। সুতরাং যদি 2- চার্জ থাকে তাহলে যোজ্যতা 2 হবে, 3- যদি চার্জ থাকে তো যোজ্যতা 3 হবে। ঠিক আছে, এইটাকে কার্বনেট বলা হয়ে থাকে যার যোজ্যতা 2। এইটাকে বলা হয় সালফেট, SO4 2- 2। এটাকে বলে ফসফেট, PO4 3- 3। আরো আছে Cr2O7 2-, Cr2O7 2-, এটাকে বলে ডাইক্রোমেট। আরো আছে NO3-, যেটাকে নাইট্রেট বলে, ট্রেট। আরেকটা আছে NO2-, যেটাকে নাইট্রাইট বলা হয়। আরেকটা আছে NH4+, যেটাকে অ্যামোনিয়াম বলা হয়ে থাকে। এটা কিন্তু পজিটিভ মূলক, অ্যামোনিয়াম। এগুলো দিয়ে তুই যৌগ তৈরি করতেও জানিস। যেমন তোকে আমি ধর বললাম সোডিয়াম সালফেট তৈরি করতে, তাহলে সোডিয়াম সালফেটের মধ্যে সোডিয়াম আছে, যে সোডিয়ামের যোজ্যতা তুই জানিস 1। কোথা দিয়ে জানলি? পর্যায় সারণী চ্যাপ্টারে 1 থেকে 20 পড়েছিস। 11 কেমিস্ট্রি তোকে যখন শেখাবো 1 থেকে 30 শেখাবো, সেখানে 21 থেকে 30 যে সন্ধিগত মৌলগুলো আছে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, তোকে প্রত্যেকটা শেখানো হবে। আপাতত তুই শোন, সোডিয়াম সালফেট মানে সোডিয়ামের যোজ্যতা 1, আর সালফেট আছে মানে দাদা SO4 2- লিখতে হবে, তার মানে তার যোজ্যতা 2 আছে। আমি বললাম একদম। দাদা যখন ক্রস হবে এরকম করে, তখন আমি লিখবো Na2SO4। আমি বলছি একদম ভাই। আমি তো দাদা এটাকেও ভাবতাম যোজ্যতার জন্য এসছে। আমি বললাম কেন? যে কোনো, তুই জানিস মূলক মানে কি? অণু একটা, অণুর মধ্যে চার্জ। তাহলে যখন অণু তুই লিখবি, তাহলে অণুটার মধ্যে তো একাধিক পরমাণু থাকবেই, কোনো একটা পরমাণু। তাহলে স্বাভাবিকভাবে ওই সংখ্যাটাই এখানে লেখা রয়েছে। এটা কোনো ক্রসের জন্য আসেনি ভাই, এই চার্টটা, এটা গোটাটাই সালফেট। আর সোডিয়ামটা এখানে সোডিয়াম প্লাস ক্যাটায়ন রূপে থাকে, একদমই তাই। আমাকে এখন যে কোনো ফসফেট বলুক, যে কোনো সালফেট, যে কোনো কার্বনেট, যে কোনো ডাইক্রোমেট, যেমন তোরা ডাইক্রোমেটের পড়ে এসেছিস, দেখবি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। পটাশিয়ামে কি ছিল? K+ এর 1 ছিল, আর Cr2O7 2- এর 2 ছিল। তাহলে যখন যৌগ গঠিত হয়েছিল K2Cr2O7 হয়েছিল। এই জন্যই তো পটাশিয়াম ডাইক্রোমেট তোরাটা পড়েছিলি। নিশ্চয়ই এখন খেয়াল করতে পারছিস ভাই প্রত্যেকটা জিনিস। এখন ধর এটাও তোরা মোটামুটি জানিস, 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট যে কটা মৌল আছে সেগুলোর নাম। যারা যারা জানিস না একটুখানি মন দিয়ে শুনে নে। এখন প্রথমটাই যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন। দেখ আমি নিচে যে সংখ্যাটা লিখছি সেটা প্রোটন সংখ্যা, এবং তোরা জানিস যে কোনো পরমাণুর ক্ষেত্রে যেটাই প্রোটন সংখ্যা হয় সেটাই ইলেকট্রন সংখ্যা হয়, সুতরাং এটা নিয়ে কোনো চাপ নেই। তারপরে কি আছে দাদা? আমি বলছি হিলিয়াম আছে, তারপরে কি আছে? লিথিয়াম আছে, তারপরে কি আছে? বেরিলিয়াম আছে, তারপরে কি আছে? বোরন আছে, তারপরে কি আছে দাদা? আমি বলছি কার্বন আছে, তারপরে নাইট্রোজেন আছে, তারপরে অক্সিজেন আছে, তারপরে ফ্লুরিন আছে, তারপরে নিয়ন আছে, তারপরে সোডিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে, তারপরে অ্যালুমিনিয়াম আছে, তারপরে সিলিকন আছে, তারপরে আছে ফসফরাস, তারপরে আছে সালফার, সালফারকে বাংলাতে বলা হয় গন্ধক, তারপরে আছে দাদা ক্লোরিন 17, আর্গন আছে 18, তারপরে আছে পটাশিয়াম 19, আর লাস্টে আছে ক্যালসিয়াম 20। এই পর্যন্ত তুই জানিস
11-এ যখন তুই উঠবি তোকে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তারপরে কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক এগুলো পড়তে হবে এবং সেই প্রত্যেকটা জিনিস তোকে আমি প্রথম দিনেই শিখিয়ে দেবো। তুই আস্তে আস্তে বুঝতে পারবি 11 কেমিস্ট্রি তোকে আমি কোন জায়গায় নিয়ে চলে যাব। এবং তোকে আমি এইটুকু বলতে পারি, যদি তুই কেমিস্ট্রি প্রপারলি শিখতে চাস, জাস্ট প্রত্যেকটা ক্লাস করিস, আর কিচ্ছু তোর করার দরকার নেই। তোকে কেমিস্ট্রি 0 থেকে হিরো পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট তোকে আমি শিখিয়ে দেবো, এমন করে শিখিয়ে দেবো যাতে তুই রিলেট করে 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 যেতে পারিস। এবং এই জিনিসটা তুই জানিস আমি একটা নতুন বিষয় শুরু করেছি, প্রত্যেকটা ক্লাস করাবো ব্যাচে এবং সেই ক্লাসগুলোর একটা ছোট্ট রিক্যাপ ইউটিউবের মধ্যে আপলোড করবো, যাতে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা ওই বিষয়গুলোকে দেখে আবার নেক্সট দিন ক্লাসের মধ্যে আসতে পারে, প্রপারলি যাতে রিভিশন হয়। আর যারা ব্যাচের মধ্যে নেই তারা যাতে এইটুকু বুঝতে পারে যে কিভাবে ক্লাসটা করানো হচ্ছে, কোন জিনিসগুলোকে শেখানো হচ্ছে, বা তারাও যাতে একটুখানি রিভিশন করতে পারে। ওটা 5-10 মিনিটের একটা রিভিশন ভিডিও হবে, পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে যা করানো হবে সেটাকে একটা ছোট্ট রিভিশন করানো হবে। এটাও অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল। আমি এগুলো মাথার মধ্যে ভাবি এবং ভেবে ভেবে তোদেরকে বলি। যাই হোক, চলো দেখা যাক। আচ্ছা, এইটাকে দাদা মনে রাখবো কি করে? দেখ, একজন বিখ্যাত ইউটিউবার আছেন যিনি একটি গান বানিয়েছিলেন, আমি সেই গানটাকে একটুখানি বলি। আমি তার নামটা সম্ভবত কি ছিল আমি খেয়াল করছে না, কিন্তু অসাধারণ তিনি বানান বিষয়গুলো। যেমন উনি বানিয়েছেন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের পর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রমান্বয়ে মনে রেখো এই কটি মৌলের নাম। দারুণ বানিয়েছেন না? সামথিং মিউজিক ওনার চ্যানেলটার নাম, জানিস তো? তো আরেকটা আছে, এটাও তুই এইভাবে মনে রাখতে পারিস, হাই হি লি বে বোকা। কি বললাম? হাই হি লি বে বোকা, নাই অক্সিফ্লুনি, সো মে অ্যাসি ফস, গন্ধ গন্ধ গন্ধ, ফস কেন? ফসফরাস। তুই কি ভাবলি? ক্লো আর পকে, কি বললাম? হাই হি লি বে বোকা, নাই অক্সিফ্লুনি, সো মে অ্যাসি ফস, গন্ধ, ক্লো আর পকে। এইভাবে তুই মনে রাখতে পারিস, ঠিক আছে? এখন কক্ষপথ আর পরমাণুর অন্দরমহল নিয়ে ছোট ছোট কয়েকটা কথা বলি, যেগুলো তোরা মোটামুটি জানিস। তোরা প্রত্যেকেই জানিস, আমরা যদি একটু পরমাণুর ভেতরের দিকে দেখি, তখন আমরা পরমাণুর একদম কেন্দ্রে একটা বিষয় দেখতে পাবো, যেটাকে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এবং পরমাণুর এই নিউক্লিয়াসের মধ্যেই তার সমগ্র পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন গুলো সঞ্চিত থাকে। তার পাশাপাশি নিউট্রন বলে একটা কণিকা নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবং এই যে প্রোটন আর এই যে নিউট্রনস গুলো এর মধ্যে থাকে, তুই বলতে পারিস দাদা প্রোটনের চার্জ তো পজিটিভ আর নিউট্রন তো নিস্তড়িত, এরা একে অপরের সঙ্গে থাকে কি করে? প্রোটন আর ইলেকট্রন থাকতো আমি তাও মানতাম, একজন পজিটিভ একজন নেগেটিভ, কিন্তু প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নিস্তড়িত, এরা কি করে একসাথে থাকছে? এদেরকে একসাথে রাখার জন্য একটা বিশেষ ধরনের বল নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করে, যেটাকে বলা হয় নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে তার কোনো অস্তিত্বই থাকবে না, এবং নিউক্লিয় বল কেবলমাত্র একটা আকর্ষণ বল। যাই হোক, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোরা প্রত্যেকে জানিস এরকম ভাবে কতগুলো কক্ষপথ রয়েছে, যেই কক্ষপথগুলোকে আমরা নামকরণ করেছি, মানে আমরা করিনি, বিজ্ঞানী নিলস বোর এগুলো বলেছিলেন। একটা কে, একটা এল, একটা এম, একটা এন, তাই তো রে ভাই? এবার যেমনি করে আমাদের প্রত্যেকের স্কুলের রোল নাম্বার থাকে 1 2 3 4, এই প্রত্যেকটা কক্ষপথের এমনি কয়েকটা ক্রমিক সংখ্যা রয়েছে। যেটা একদম প্রথম কক্ষপথ, যেটা একদম নিউক্লিয়াসের কাছে অবস্থিত, সেটাকে আমরা প্রথম কক্ষপথ n = 1 দিয়ে ডাকি। তারপরেরটাকে আমরা বলি দ্বিতীয় কক্ষপথ n = 2, তারপরেরটাকে আমরা বলি n = 3, তারপরেরটাকে আমরা বলি n = 4। এখানে যে n রয়েছে সেটাই হচ্ছে কক্ষপথের ক্রমিক সংখ্যা। তোরা কিছুদিন পরে যখন আমার প্রথম ডেমো ক্লাসটা দেখবি 11 কেমিস্ট্রি, সেখানে তুই জানতে পারবি এই এনটাকে অ্যাকচুয়ালি বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবং এই কক্ষপথগুলো যে তুই দেখছিস, এর ভেতরেও কোনো একটা জিনিস আছে, তার ভেতরেও কোনো একটা জিনিস আছে। যেমনি আমরা বলি না আমি এই বাড়িটাতে থাকি, বাট বলা কি উচিত আমি এই বাড়িটার এততম ফ্লোরের এততম রুমের মধ্যে থাকি। ওই প্রত্যেকটা জিনিস তোকে আমি 11 কেমিস্ট্রিতে শেখাবো। আরে মজা আসবে রে। এইবার দাদা আমি একটা বিষয় জানি, এই যে কক্ষপথের ক্রমিক সংখ্যা n তুমি দিলে, এটা থেকে একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা প্রত্যেকটা কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যাটা বার করতে পারি। আমি বললাম একদম, সেই ফর্মুলাটা হচ্ছে 2n²। মানে কোনো একটা কক্ষপথের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরবে সেইটা বার করার ফর্মুলাই হচ্ছে এই 2n²। মানে দাদা যেমন ধরো আমি যদি তোমাকে বলি কক্ষপথ
সেই কক্ষপথের ক্ষেত্রে ক্রমিক সংখ্যা এবং তার ক্ষেত্রে মুখ্য বলে দিচ্ছি, এখন থেকে শুরু হয়ে গেছে, এই যে ক্রমিক সংখ্যা এবং তার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা, তাহলে আমি এইভাবে বার করতে পারি। আমি বললাম হ্যাঁ, কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ। দাদা কে এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, আমি বললাম হ্যাঁ। 2, এর 3, এর 4, আমি বললাম হ্যাঁ। দাদা এখানে তাহলে 2 × 1 স্কোয়ার, এখানে তাহলে 2 × 2 স্কোয়ার, এখানে তাহলে 2 × 3 স্কোয়ার, আর এখানে তাহলে 2 × 4 স্কোয়ার, আমি বললাম হ্যাঁ। দাদা এখানে তাহলে 2 হয়ে গেল, কারণ 2 × 1 স্কোয়ার মানে 2, 2 স্কোয়ার মানে 4, 4 × 2 মানে দাদা 8 হয়ে গেল, 3 স্কোয়ার মানে 9, 9 × 2 মানে দাদা 18 হয়ে গেল, 4 স্কোয়ার মানে 16, 16 × 2 মানে দাদা 32 হয়ে গেল। আচ্ছা, প্রত্যেকটা কক্ষপথের মধ্যে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন ধরে সেটা তো আমরা বার করে নিতে পারলাম, এটা তো আমরা আগেও জানতাম। কিন্তু দাদা আমার একটা খুব বড় এবং জটিল সমস্যা আছে। কি সেটা? ইলেকট্রন বিন্যাস করার সময় আমি তোমাকে বলবো। ঠিক আছে, চলো ইলেকট্রন বিন্যাস করে নেওয়া যাক। তাহলে ইলেকট্রন বিন্যাস কি পদ্ধতিতে আছে তোদের? KLMN পদ্ধতিতে। তোরা ক্লাস 9-10 KLMN পদ্ধতি শিখে এসেছিস, বাট যখন তুই 11-এ যাবি তোকে SPDF উপকক্ষের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস শেখাবো, সেগুলো সব দেখতে পাবি। কিছুদিন দাঁড়িয়ে যা ভাই। আচ্ছা ঠিক আছে, যা 28 তারিখ বা 1 তারিখে তোদের জন্য একটা ডেমো ক্লাস চলে আসছে, আমাদের ব্যাচের প্রথম ক্লাসটা। অল্প সময়ের মধ্যে করবো, কারণ ইউটিউবে ডেমো ক্লাস খুব বেশি আমি বড় লেন্দি দিতে চাই না। 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টার অমনি দেবো না। মোটামুটি একটা 1 ঘন্টার মধ্যে একটা ক্লাস তোদেরকে আমি দিয়ে দেবো, দেখানোর জন্য যে 11 কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে। ঠিক আছে, মানে কিভাবে আমরা পড়াবো। দেখ ভাই, এবার ইলেকট্রন বিন্যাস দেখা যাক KLMN পদ্ধতি। ধর আমি তোকে বললাম, তুই একদম প্রথম থেকেই দেখ KLMN, আমি জাস্ট ভাগ করে নিই। প্রথমেই আমরা দেখছি হাইড্রোজেন। স্বাভাবিকভাবে তুইও জানিস, আমিও জানি, কে কক্ষপথে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন ধরে। তার মানে দাদা হাইড্রোজেনের কাছে একটাই ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রনটা কোন কক্ষপথে বসবে? না কে কক্ষপথেই বসবে, কারণ কে কক্ষপথের মধ্যে তো ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন ধরতে পারে। আমি বললাম হ্যাঁ। দাদা হাইড্রোজেনের পরে কে আছে? না হিলিয়াম আছে। হিলিয়ামের কাছে কটা ইলেকট্রন আছে? 2টো। সেই 2টোই কোথায় বসবে? না কে কক্ষপথের মধ্যে দাদা 2টো ইলেকট্রন বসতে পারে, তো তাহলে কে এর মধ্যেই বসবে হিলিয়ামের ক্ষেত্রে প্রথম 2টো ইলেকট্রন। আমি বললাম একদম। এবার দাদা লিথিয়ামের ক্ষেত্রে বলো। বলি দাদা লিথিয়ামের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন জানো তো? 3টে। আমি বললাম আচ্ছা, তাহলে লিথিয়ামের যখন আমি কক্ষপথে বিন্যাস করবো, এই 3টে ইলেকট্রনকে কোথায় কোথায় বসাবো? দাদা প্রথমেই লিথিয়ামের কে কক্ষপথ আসবে, এবং কে কক্ষপথে ম্যাক্সিমাম তুমি 2টো বসাতে পারবে। আমি বললাম হ্যাঁ। পড়ে রইলো কটা? না একটা পড়ে রইলো, পরেরটায় পাঠিয়ে দাও। প্রথমটা ফিল আপ হয়ে গেলে নেক্সটটাই পাঠিয়ে দেবে, তাহলে কে ফিল আপ হয়ে গেলে এর মধ্যে পাঠিয়ে দাও। তারপরে দাদা কে আছে? না বেরিলিয়াম আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 4 আছে, তাহলে 2 2-তে ভাগ করে দাও। তারপরে দাদা বোরন আছে। বোরনের ক্ষেত্রে দাদা 5 আছে, তো 5 আছে বলে কে এর মধ্যে তো 2টো বসছে, আরে পড়ে আছে কটা? 3টে, তো 3টে এল এর মধ্যে পাঠিয়ে দাও, অল্প শেষ। তাহলে এইরকম ভাবে তুই কক্ষপথের মধ্যে ইলেকট্রন বিন্যাস তো করতেই পারিস ভাই। এইটুকু যদি তুই শিখে নিস, 11-এ তোকে কাঁপিয়ে দেওয়ার মতো ব্যাপার আমি নিয়ে চলে আসবো কিছুদিনের মধ্যে। তুই দেখতে পাবি তখন কি হতে চলেছে। তাহলে তুই এরপরে কার্বন কর, নাইট্রোজেন কর, অক্সিজেন কর, ফ্লুরিন কর, নিয়ন কর। নিয়নটা আমি জাস্ট দেখিয়ে দিই। নিয়নের ক্ষেত্রে 10 দেখতে পাচ্ছিস, তো দাদা কে কক্ষপথের মধ্যে 2টো বসে, তো 2টো বসাই। এল এর মধ্যে সর্বোচ্চ কটা বসতে পারে? সর্বোচ্চ দাদা 8টা বসতে পারে। তাহলে এখানে 2টো বসানোর পরে আর কটা দরকার? 8টাই দরকার, কারণ এখানে মোট আছে 10খানা। তাহলে 8টা তুই এল এর মধ্যে বসিয়ে দিতে পারিস তো? পারি। তাহলে 2 আর 8 হয়ে গেল। কে এর মধ্যে 2টো, এল এর মধ্যে 8টা। এবার এল এর মধ্যে সর্বোচ্চ তো 8টাই ধরতো, আর এখানেও আমি সর্বোচ্চ 8টা বসিয়ে দিয়েছি। তার মানে এবার আর এল এর মধ্যে বসানো যাবে না। এরপরে যখন যাব তখন এম এর মধ্যে বসাবো। তাহলে চল দেখা যাক ভাই। সোডিয়াম আছে, KLMN আছে। সোডিয়াম দাদা কে কক্ষপথের মধ্যে 2টো? বললাম হ্যাঁ। এল এর মধ্যে 8টা বসবে? বললাম হ্যাঁ। তাহলে 8 আর 2 10টা হয়ে গেল, 10টা হয়ে গেল। এল এর মধ্যে সর্বোচ্চ 8টাই বসে, 8টা বসে গেছে। পড়ে রইলো কটা? একটা। একটা কোথায় যাবে? এম এর মধ্যে যাবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কি হবে? 2 8 10 হয়ে গেল, এখানে 2 চলে এলো। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়ে গেল বল? 2 8 10 হয়ে গেল, এখানে 3 চলে এলো। এরকম করে 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 আর্গন পর্যন্ত করে নিতে পারবি। আমি তোকে আর্গন দেখিয়ে দিই। 18, 2 8 10, দাদা এখানে টোটাল 18। তার মানে এখানে 8টা বসবে, আমি 8টা এখানে বসিয়ে দিই। তাহলে 8 8 16 আর 2 18, গল্প শেষ। ইলেকট্রন বিন্যাস যাদের যাদের একটু সমস্যা ছিল, আমি আশা করবো এটা দেখে নেওয়ার পর তার একদম ক্লিয়ার হয়ে গেল। এইবার দাদা এখানেই আমার সবচেয়ে বড় সমস্যাটা আছে। কি রে, তুই পটাশিয়াম করতে যাও তো? ভেরি গুড ভাই, চল দেখি পটাশিয়াম করি। পটাশিয়াম হচ্ছে KLMN। দাদা পটাশিয়ামের ক্ষেত্রে 19 হয়। বললাম হ্যাঁ। কে কক্ষপথে 2টো বসাও? বসাচ্ছি। এল এর মধ্যে 8টা বসাও, ম্যাক্সিমাম 8টাই ধরে। হ্যাঁ।
তারপরে দাদা করো তো দেখি তুমি। তারপর এখানে 8 বসাবো, এখানে 1 বসাবো। কেন? তুমি পেছনে করো। তুমি কি বলেছিলে এম কক্ষপথের মধ্যে কটা ধরে? 18টা ধরে। কিন্তু তুমি এখানে কি করছো? এখানে তুমি করার সময় এখানে 8 এখানে 1 কেন বসাচ্ছ? তুমি কেন এখানটাতে 9 বসিয়ে দিলে না? আমি বলছি ভাই, এই উত্তরটার জন্যই তো তোকে বলা হয়েছিল যে 1 থেকে 20 পর্যন্ত যখন তুই করবি এইটুকু জাস্ট ব্যতিক্রম তুই মনে রাখিস। 11 কেমিস্ট্রিতে যখন তুই এসপিডিএফ এ যাবি তুই এর উত্তর পেয়ে যাবি। আমি তোকে হালকা বোঝানোর চেষ্টা করি, হালকা, যে কেন এখানে 9 না লিখে এখানে 8 এখানে 1 লেখা হয়। বিষয়টা তুই দেখলে বুঝতে পারবি, কিছুদিন পর 11 এ শিখবি। উপকক্ষের মাধ্যমে আমরা এরকম ভাবে ইলেকট্রন বিন্যাসের সময় পর পর লিখে থাকি 1s 2s 2p 3s 3p 4s 3d। এগুলো কি তোকে এখন কিচ্ছু জানতে হবে না, এগুলো তুই জাস্ট একটুখানি মন দিয়ে প্রথমের সংখ্যাগুলোর দিকে খেয়াল কর। এখানে প্রথমে 1 লেখা আছে, 1 মানে প্রথম কক্ষপথ, মানে এটা কে কক্ষপথের কথা বলা হচ্ছে। এখানে দুটোর মধ্যে 2 লেখা আছে, তার মানে এটা এল কক্ষপথের কথা বলা হচ্ছে। এখানে দেখ 3 লেখা রয়েছে, তার মানে এটা এম কক্ষপথের কথা বলা হচ্ছে। এখানে দেখ 4 লেখা রয়েছে, মানে এটা এন কক্ষপথের কথা বলা হচ্ছে। দাদা কে এল এম এন এর পরে দেখো 3 শেষ হয়ে আবার 3 শুরু হচ্ছে, মানে এম এর একটা অংশ এখানটায় আছে, আরেকটা অংশ এখানটায় আছে। আমি বললাম একদম। এবার একটা বিষয় সবসময় খেয়াল রাখ, এই যে এস এর মধ্যে সবসময় 2টো ইলেকট্রন বসে, পি এর মধ্যে সবসময় 6টা ইলেকট্রন বসে। তার মানে দাদা এস এর মধ্যে সবসময় 2টো ইলেকট্রন বসে। তুমি বলছো জাস্ট একটুখানি শুনে রাখ, এগুলো কিন্তু সব 11 কেমিস্ট্রিতে তোকে শেখাবো। এস এর মধ্যে সবসময় কটা ইলেকট্রন বসে? 2টো। কেন বসে তাও শেখাবো। পি এর মধ্যে কটা বসে? 6টা। জাস্ট একটুখানি শিখে নে ভাই। তার মানে দাদা আমি যদি এম এর মধ্যে এখানটায় ফিল আপ করতে যাই, আমি এস এর মধ্যে কটা ফিল আপ করবো? 2টো ফিল আপ করবো। আর পি এর মধ্যে কটা ফিল আপ করবো? 6টা ফিল আপ করবো। তাহলে টোটাল এই জায়গাটাতে এম এর মধ্যে মানে 3 নম্বর কক্ষপথের মধ্যে কতগুলো ইলেকট্রন ধরলো? 8টা ধরলো। এবং এই 8টা হয়ে যাওয়ার পরে এন কক্ষপথ শুরু হয়ে যাচ্ছে। এই জন্যই কি এখানে 8টা বসানোর পরে আর কিছু বসানো যায় না, তারপরে যেটাই বসাতে হয় সেটাই পরের কক্ষপথটার মধ্যে বসাতে হয়। পরের কক্ষপথটার মধ্যে বসানোর পরে আবার তুমি ওই 3-এর মধ্যে ফেরত যেতে পারবে, কিন্তু তার আগে তোমাকে এখানে কেবলমাত্র 8ই বসাতে হবে, 8-এর বেশি তুমি বসাতে পারবে না। কারণ 3s 3pর পরে 3-এর মধ্যে একটা ছেদ পড়ে গেছে, একটা গ্যাপ পড়ে গেছে এবং 4 শুরু হয়ে গেছে। আবার 4-এর এই ফোরেস্টটা শেষ হওয়ার পর আবার তুমি একটা কিছুটা 3 নম্বর কক্ষপথে জায়গা পাচ্ছ, সেখানে তুমি আবার বসাতে পারবে। কিন্তু ফর দিস টাইম, ফর দিস ইনস্ট্যান্স, এই মুহূর্তের জন্য তোমাকে খেয়াল রাখতে হবে এই জায়গাটার কথা। এই জায়গাটাকেই আমাদের ক্লাস 10 লেভেলে শেখানো হয় না। এটাকে তোকে আমি যখন ইলাবোরেটলি ক্লাস 11-এ বোঝাবো না, তুই বুঝতে পারবি 11-এর ম্যাজিক কোন জায়গাটায়। এই জন্যই এখানে 2 আর এখানে 6 হয় বলে এখানটায় 8 করে আমাকে থেমে গিয়ে 4 নম্বর কক্ষপথের মধ্যে যেতে হয়। এগুলো সব আমরা 11 কেমিস্ট্রিতে শিখবো। এইগুলোই তোকে আমি প্রথম দিনে বেসিক লেকচারটার মধ্যে, ডেমো ক্লাসটার মধ্যে শেখাবো। বুঝতে পারছিস কত বড় বড় রহস্য আছে 11 কেমিস্ট্রিতে? তারপরে ক্যালসিয়াম আছে 20, 2, 8। এইবারে দাদা আমার এখানে 8 লিখতে আর কোনো সমস্যা নেই। আমি জানি 3s আর 3p যে দুটো তুমি এখন দেখালে কিছুদিন পরে শিখবো, ওই দুটোর মধ্যে এস এর মধ্যে 2টো ধরে, পি এর মধ্যে 6টা ধরে, তাহলে মোট মিলিয়ে 8টা ধরে। তারপরেই আমাকে 4-এর মধ্যে যেতে হয়। ওই জন্য আমি এখানে থেমে গিয়ে 8টার মধ্যে থেমে গিয়ে 4-এর মধ্যে 2 বসাবো। তারপরে এইটা ভর্তি হওয়ার পর বা এখানে কিছু একটা হওয়ার পর নিশ্চয়ই আমি আবার ফেরত যাবো। একদম সব 11 কেমিস্ট্রিতে শিখবি তুই। যাই হোক, খুব ছোট্ট করে একটু বলার চেষ্টা করলাম। আমি জানি 11 তোরা যেহেতু এখনো কিছুই জানিস না, এটা বলাটা কতটা ঠিক হলো আমি জানি না, কিন্তু আমি তোকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম, একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম কি হতে চলেছে। এবার কি আছে দাদা? আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। আইসোটোপের কনসেপ্টটা খুব সোজা। যেমন আমি তোকে ধর বললাম 1H1 2H1 3H1, এই তিনটেই হাইড্রোজেন এবং এই প্রত্যেকটা হাইড্রোজেনের তুই দেখতে পাচ্ছিস প্রোটন সংখ্যা সমান। আমি বললাম এটা কোনো কথা হলো? আমি তোকে একদম ক্লাসের শুরুতে আজকে কি বলেছিলাম রে? প্রোটন সংখ্যাই হচ্ছে মুখ্য। প্রোটন সংখ্যা সবসময় ফিক্স থাকে, প্রোটন সংখ্যা চেঞ্জ হলে সেই মৌলটাই চেঞ্জ হয়ে যায়। তার মানে দাদা যদি কখনো আমাকে আইসোটোপের কথা বলা হয়, আইসো কথাটার মানে হচ্ছে সেম,
এবং যখনই আমি টোপ দেখবো আমি প্রোটনের কথা ভাববো, তার মানে সেম প্রোটন নাম্বার যদি থাকে কোনো কোনো মৌলের, তাহলে তারা পরস্পরের আইসোটোপ। আমি বললাম হ্যাঁ, এবং সবসময় মনে রাখ, যদি কখনো তোকে আইসোটোপের কথা বলা হয় তখন মৌলগুলো কিন্তু সবসময় সেম হয়। মানে আইসোটোপ কোনোদিন অক্সিজেনের সঙ্গে সালফারের হয় না, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের হয় না, সবসময় হাইড্রোজেনের নিজস্ব হয়, অক্সিজেনের নিজস্ব হয়। তার মানে আইসোটোপ যখন বলবি দেখবি বইয়ের মধ্যে লেখা থাকে একই মৌলের বিভিন্ন পরমাণু। আমি জানি না এটা কতজন খেয়াল করেছিল, আইসোটোপের ডেফিনেশনে একই মৌলের বিভিন্ন পরমাণু কথাটা লেখা থাকবেই। একই মৌল মানে হাইড্রোজেনের, বিভিন্ন পরমাণু মানে যাদের প্রোটন সংখ্যাগুলো সেম অবশ্যই থাকবে কিন্তু ভর সংখ্যাগুলো ডিফারেন্ট থাকবে। ওই জন্য লেখা হয় একই মৌলের বিভিন্ন পরমাণু, হাইড্রোজেনের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যাটা স্বাভাবিকভাবে সেম এবং ভর সংখ্যাটা আলাদা, তারা পরস্পরের আইসোটোপ। এই এমন একটা আইসোটোপ আছে হাইড্রোজেনের যেখানে প্রোটন সংখ্যা যা ভর সংখ্যাও তাই। তার মানে এখানে নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রনের সমষ্টি। তাহলে যদি নিউট্রন বার করতে হয় তাহলে ভর সংখ্যা থেকে প্রোটনটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 1 - 1 করে দাও, তাহলে নিউট্রন চলে এলো 0। তাহলে নিউট্রন বিহীন পরমাণু সাধারণ হাইড্রোজেন, এটাকে প্রোটিয়াম বলা হয়ে থাকে, এটাকে ডয়টেরিয়াম বলা হয়ে থাকে, এটাকে ট্রিটিয়াম বলা হয়ে থাকে। দাদা আইসোবার মানে? আইসোবার যেমন এক্সাম্পল দেখে নে, ক্যালসিয়াম 20 40, আর্গন 18 40। স্বাভাবিকভাবে এরা ভিন্ন ভিন্ন পরমাণু কারণ এদের প্রোটন সংখ্যাটা ডিফারেন্ট, বাট এদের মধ্যে তুই একটা সিমিলারিটি দেখতে পাচ্ছিস, এদের ভর সংখ্যাটা সেম। যদি দুটো ভিন্ন পরমাণু ভর সংখ্যা সেম হয় তখন তারা পরস্পরের আইসোবার হয়। আর দাদা আইসোটোন মানে? আইসোটোন মানে ধরো আমি তোমাকে বলছি ফসফরাস আছে 15 31, সালফার আছে 16 32। তুমি যদি এখান থেকে নিউট্রন বার করতে চাও তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন করো, 31 - 15 হয়ে গেল 16। তুমি যদি এখান থেকে নিউট্রন বার করতে চাও তাহলে 32 - 16 করো, হয়ে গেল 16। তার মানে ভিন্ন ভিন্ন পরমাণু যাদের নিউট্রন সংখ্যাটা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। আমি বললাম দিস ওয়াজ দ্য কনসেপ্ট। তোকে প্রত্যেকটা জিনিস শেখালাম। এবার রাদারফোর্ডের পরমাণুর মডেল, বোরের মডেলের স্বীকার্য, এগুলো সব তোকে 11-এও শেখাবো ভাই আমি। সুতরাং এখানে ওগুলো আর দেখানোর কোনো প্রয়োজন নেই, বেকার বেকার সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই। যতটা দরকার ছিল আমি তোকে পুরোটা শিখিয়ে দিলাম। এরপরে আর তোদের কিছু নেই করানোর মতো। এরপরে নেক্সট যে লেকচারটা তোদের জন্য আমি দেবো সেখানে আমি তোকে মোল কনসেপ্ট করাবো। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি তোদের এইবারের 11-এর ফার্স্ট চ্যাপ্টার, সেখানে মোলের কনসেপ্ট লাগবে। ওই জন্য আমি তোকে মোল কনসেপ্ট একটু শিখিয়ে দেবো। আর কি লাগবে? প্রথম সেমিস্টারটার মধ্যে তোদের পরমাণুর গঠনের তো কনসেপ্টটা তুই শিখে গেলি, মোল কনসেপ্টটা তুই শিখে নিচ্ছিস। তোর আর লাগবে হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী তুই 10 লেভেলে জানিস, বন্ডিং কিছুটা লাগবে সেটাও তুই জানিস। আর একটুখানি তোকে জারণ বিজারণের কনসেপ্ট গুলো মনে করিয়ে দেবো, তাহলেই তোর মোটামুটি ফিনিশ হয়ে গেল। তারপরে 28 তারিখ বা 1 তারিখ নাগাদ আমরা নিয়ে চলে আসবো আমাদের ডেমো ক্লাস 11 কেমিস্ট্রির প্রথম ক্লাস। ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে। খুব ভালো করে আশা করবো সবাই রিভিশন করে নিয়েছিস, বেসিক একদম তরতাজা হয়ে গেছে। মনে রাখবি বেসিক অন মানে ধামাকা একদম ফুল অন। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ব্যাচের মধ্যে অ্যাডমিট করিসনি ভাই, কি করছিস? নিচে দেখ অ্যাপ লিংক দেওয়া রয়েছে, ধামাকা হবে ভাই। 11 কেমিস্ট্রি কাঁপাবে, তোরা প্রত্যেকে কাঁপাবি। দেখা হবে সবার সাথে। জয় ধামাকা।